আচ্ছা দেখো, কিস্টোন স্পিসিস সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করলাম। আমি বলেছিলাম যে তিনটে টাইপের স্পিসিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। একটাকে আমরা বলি ক্রিটিক্যালি লিঙ্কড স্পিসিস, অলরেডি আমি বলেছি। 2 নম্বর হচ্ছে কিস্টোন স্পিসিস, সেটাও আমি বলেছি। থার্ড যেটাকে আমরা বলি, দেখো লেখাই আছে, এন্ডেমিক স্পিসিস। কাকে বলি এন্ডেমিক স্পিসিস? আগে একটু বুঝে নাও, তারপর আমি পড়িয়ে দিচ্ছি। যে এন্ডেমিক স্পিসিস মানে হচ্ছে এরা হলো এমন কিছু গ্রুপ অফ স্পিসিস যারা কিছু কারণের জন্য, কারণটা আমি পরে আসছি, কিছু কারণের জন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড। সেই এরিয়ার বাইরে স্পিসিসটা আর বেরোতে পারছে না। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড বা কনফাইন্ড হয়ে রয়েছে। যেই এরিয়ার বাইরে সেই স্পিসিসটাকে আমরা ন্যাচারাল কন্ডিশনে দেখতে পারবো না। খুব ইম্পর্টেন্ট, ন্যাচারাল কন্ডিশনে কিন্তু আমরা পাবো না। সেই ধরনের স্পিসিসকেই আমরা বলি এন্ডেমিক স্পিসিস। তাহলে দেখো কি লেখা আছে, এ স্পিসিস দ্যাট ইজ ইউনিক to a specific geographical area and found nowhere else in the world. These species are often highly adapted to their unique local environment and are particularly vulnerable to the extinction because their small confined habitat is susceptible to the threat like habitat loss and climate change. তাহলে একটা ছোট গ্রুপ অফ স্পিসিস, ধরো একটা স্পিসিস রয়েছে, ধরো আমি ধরলাম এ স্পিসিস। এই এ স্পিসিসটাকে ধরো একটা এ স্পিসিস আছে। এবার এই এ স্পিসিসটা ধরো কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড আছে। এই এরিয়ার বাইরে আমি আর কোথাও কিন্তু এই এ স্পিসিসটাকে দেখতে পারবো না, সে এই জায়গার মধ্যে পুরো আটকে আছে। এবার আমি যেটা বলছিলাম যে কেন হঠাৎ করে কনফাইন্ড হয়ে রয়েছে, কনফাইন্ড অনেক রকমের কারণে হতে পারে। প্রথম কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। মেন যেটা কনফাইন্ড হওয়ার মেন কারণই হচ্ছে দ্যাট ইজ এ জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। ধরো এটা একটা ছোট আইল্যান্ড, যে আইল্যান্ডে অনেকগুলো এ স্পিসিস আছে এবং চারিদিকে সমুদ্র। তার মানে সমুদ্র এখানে একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। যেই জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারটা এই স্পিসিসটাকে এই এরিয়ার মধ্যে কি করে রেখেছে, কনফাইন্ড করে রেখেছে। তাহলে এই স্পিসিসকেই আমরা বলবো দ্যাটস আ এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস কেন তৈরি হয়েছে এই সম্পর্কে দুটো আইডিয়া রয়েছে। কিছু লোকজন মনে করেন যে এই এন্ডেমিক স্পিসিস হচ্ছে এমন গ্রুপ অফ স্পিসিস যে তারা এক সময় পৃথিবীতে প্রচুর ছিল, কিন্তু ইভলিউশনের প্রসেসে তারা ধীরে ধীরে, তার যে রিলেটিভসরা তারা ধীরে ধীরে এক্সটিংক্ট হতে হতে চলে গেছে, এবং এক্সটিংক্ট হয়ে যাওয়ার ফলে এখন এই কটা স্পিসিসই এখানে রয়ে গেছে। যেহেতু তার যে রিলেটিভস যারা তারা পুরোপুরিভাবে এক্সটিংক্ট হয়ে গেছে, তার জন্য এ ফার্দার ফ্লারিশ করার স্কোপ পাচ্ছে না। এই একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট থেকে আমরা এন্ডেমিক স্পিসিস তৈরি হওয়াটাকে এক্সপ্লেন করতে পারি। আর ঠিক উল্টো আর একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা মনে করেন যে এই এন্ডেমিক স্পিসিস হচ্ছে নিউলি ইভলভড স্পিসিস, সবে সবে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত চারিদিকে ফ্লারিশ করার এরা পর্যাপ্ত টাইম পায়নি। হতেই পারে যে ইন নিয়ার ফিউচার গিয়ে এরা ফ্লারিশ করছে, কিন্তু এখন এরা এই পার্টিকুলার এরিয়াতে রেস্ট্রিক্ট হয়ে আছে। তাহলে এই রকম যদি কোনো স্পিসিস আমরা পাই যেটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ডিউ টু সাম জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার তারা কনফাইন্ড হয়ে রয়েছে, আটকে আছে, সেই স্পিসিসকেই আমরা বলবো এন্ডেমিক স্পিসিস। এক্সাম্পল দেখো, এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্যাটস দ্য কোমোডো ড্রাগন। কোমোডো ড্রাগন, কোমোডো ড্রাগন কোথায় পাওয়া যায়? কোমোডো ড্রাগন পাওয়া যায় হচ্ছে কোমোডো আইল্যান্ডে। কোমোডো ড্রাগন কোমোডো আইল্যান্ডে, কোমোডো ড্রাগন হচ্ছে এন্ডেমিক। দেখো লেখাই আছে কোমোডো ড্রাগন আর এন্ডেমিক টু ইন্ডোনেশিয়া। ঠিক একই রকমভাবে ক্যাঙ্গারু,
দেখো ক্যাঙ্গারুকে কিন্তু তুমি অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো জায়গায় তুমি কিন্তু ন্যাচারাল কন্ডিশনে পাবে না। তার কারণ কি, অস্ট্রেলিয়ার জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা একটু চিন্তা করো, যে অস্ট্রেলিয়া পুরোটাই হচ্ছে বাকি টোটাল ওয়ার্ল্ডের থেকে পুরোপুরি আইসোলেটেড, এবং চারিদিকে সমুদ্রর দ্বারা সে পুরোপুরি কিন্তু একটা আইসোলেটেড কন্ডিশনে আছে। এর জন্য অস্ট্রেলিয়ার যে ক্যাঙ্গারু স্পিসিস তারা ফ্লারিশ করার, বিভিন্ন কন্টিনেন্টে ফ্লারিশ করতে পারেনি। তাহলে ক্যাঙ্গারু ইন অস্ট্রেলিয়া, দ্যাটস অলসো দ্য এন্ডেমিক। প্লান্টের মধ্যে গিঙ্গো বাইলোবা, গিঙ্গো বাইলোবা ইজ এন্ডেমিক প্লান্ট অফ চায়না। গিঙ্গো বাইলোবাকে তোমরা জানো, এটাকে আমরা লিভিং ফসিলও বলতে পারি। দিস ইজ কমোডো ড্রাগন, ঠিক আছে, একদম টিকটিকের মতো লার্জেস্ট লিজার্ডের একটা গ্রুপ, লিজার্ডের মতোই দেখতে কিন্তু বিশাল বড় হয়। দিস ইজ কমোডো ড্রাগন অ্যান্ড ইট ইজ এন্ডেমিক স্পিসিস। তো আমি লেভেল অফ অর্গানাইজেশন পড়াচ্ছিলাম। লেভেল অফ অর্গানাইজেশন পড়াতে গিয়ে প্রথমটাকেই আমি কি বলেছিলাম, লেভেল অফ অর্গানাইজেশন পড়াতে গিয়ে প্রথমটাকেই আমরা বলেছিলাম স্পিসিস। স্পিসিস বলতে গিয়ে আমরা এন্ডেমিক স্পিসিস, ক্রিটিক্যালি লিঙ্কড স্পিসিস আর কিস্টোন স্পিসিস সম্পর্কে পড়েছি। এবার স্পিসিসের পরের লেভেলটাকেই আমরা বলি পপুলেশন। পপুলেশন জিনিসটা কি, দেখো লেখা আছে দিস ইজ আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ স্পিসিস গ্রোয়িং ইন আ গিভেন এরিয়া অ্যাট এ পার্টিকুলার টাইম। অনেকগুলো স্পিসিস একসঙ্গে মিলে তৈরি করে একটা গ্রুপ অফ স্পিসিস, আর এই গ্রুপ অফ স্পিসিসকেই আমরা কি বলি পপুলেশন। এখান থেকে একটা টার্ম আমাদের একটু জেনে রাখতে হবে, যে টার্মটা ইম্পর্টেন্ট, সেটা হলো দ্যাটস দ্য ইকোটাইপ। কাকে বলি ইকোটাইপ? দেখো লেখা আছে এ লোকাল পপুলেশন অ্যাডপ্টেড জেনারেলি টু ইটস পার্টিকুলার এনভায়রনমেন্ট কল্ড ইকোটাইপ। ধরো একটা পপুলেশন, ধরো এক্স পপুলেশন, অনেকগুলো এক্স একসঙ্গে মিলে তৈরি করছে এক্সের একটা পপুলেশন। এই এক্সের পপুলেশনটা ধরো এই পার্টিকুলার এরিয়াতে থাকে। এবার এক্সের পপুলেশনটা যদি এইখানে তারা গ্রো করে, তার মানে আমরা বলতেই পারি যে এই পার্টিকুলার এনভায়রনমেন্টের সঙ্গে সে নিজেকে কি করেছে, অ্যাকাস্টামড করে নিয়েছে। তাহলে এইরকম কোনো পপুলেশন যদি কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়, দেন দ্যাট গ্রুপ ইজ নোন অ্যাজ ইকোটাইপ। So a local population adapted genetically ওয়ার্ডটা আন্ডারলাইন করবে, genetically to its particular environment called ecotype। আর যে ব্রাঞ্চ অফ বায়োলজি পপুলেশনকে নিয়ে স্টাডি করে তাকেই আমরা বলি পপুলেশন ইকোলজি। তাহলে পপুলেশন ইকোলজি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ বায়োলজি যার মেন গোলটাই হচ্ছে পপুলেশন এবং পপুলেশন ইন্টারঅ্যাকশন। একটা পপুলেশনের কি কি ক্যারেক্টার থাকতে পারে, একটা পপুলেশন গ্রো করতে পারে, একটা পপুলেশনের মধ্যে ন্যাটালিটি, মর্টালিটি, আমি পরে আবার পড়াবো, মানে ডেথ রেট, বার্থ রেট থাকতে পারে। তাহলে একটা পপুলেশনের ক্যারেক্টার আর একটা পপুলেশন আর একটা পপুলেশনের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এইটাকে নিয়ে যে ব্রাঞ্চটা স্টাডি করে সেই ব্রাঞ্চটাকেই আমরা বলি পপুলেশন ইকোলজি। এবার অনেকগুলো পপুলেশন মিলে তৈরি হয় একটা কমিউনিটি, কালেকশন অফ পপুলেশন অফ ডিফারেন্ট স্পিসিস দ্যাট লিভ ইন আ পার্টিকুলার এরিয়া কল্ড কমিউনিটি। অনেকগুলো পপুলেশন একসঙ্গে মিলে তৈরি করে একটা কমিউনিটি। কমিউনিটিকে নিয়ে যে ব্রাঞ্চটা স্টাডি করে সেম সেই ব্রাঞ্চটাকেই আমরা কি বলি, দ্যাটস দ্য কমিউনিটি ইকোলজি। আমি মনে করো আমি পড়াতে গিয়ে এক্সাম্পল বলেছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার।
রয়্যাল বেঙ্গল টাইগার, অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মিলে তৈরি করছে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশন, এবং একটা জঙ্গলে এরকম রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশন, লেপার্ডের পপুলেশন, প্যান্থারের পপুলেশন সব মিলে আলটিমেটলি তৈরি করছে একটা টোটাল টাইগার কমিউনিটি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার আর একটা টার্মিনোলজি আমাদের জানতে হবে, যেই টার্মিনোলজিটাকে আমরা বলি ইকোটোন। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ইকোটাইপ, এটা হলো ইকোটোন। ইকোটোন জিনিসটা কি ধরো আগে বুঝে নাও, তারপর আমি এক্সপ্লেন করছি। ধরো ইকোটোন হচ্ছে যে ধরো দুটো কমিউনিটি আছে, ধরো এইখানে এ কমিউনিটি, এখানে এ স্পিসিস অনেকগুলো রয়েছে, তার একটা কমিউনিটি, প্রচুর এ স্পিসিস ধরো এখানে রয়েছে। আর এই জায়গায় ধরো প্রচুর বি স্পিসিস রয়েছে। এবার এই দুটো স্পিসিসের কমিউনিটি যে জায়গাটায় ওভারল্যাপ করছে, কোন জায়গাটায় ওভারল্যাপ করছে? এই পার্টিকুলার এরিয়াটাতে ওভারল্যাপ করছে, আমি ব্লু দিয়ে দেখাচ্ছি। এই পার্টিকুলার এরিয়াটাকেই আমরা বলি ইকোটোন। তাহলে দেখো যে ইকোটোন ইজ আ ট্রানজিশনাল জোন, যেটা একটা আর একটার সঙ্গে ওভারল্যাপ করছে। সো ইট ইজ এ ট্রানজিশনাল জোন অর দ্য বাউন্ডারি বিটুইন দ্য টু ডিফারেন্ট কমিউনিটি। এ কমিউনিটি আর বি কমিউনিটি দুটো আলাদা আলাদা কমিউনিটি, তার ট্রানজিশনাল জোন যেখানে দুটো কমিউনিটি ওভারল্যাপ করছে, সেই জায়গাটাকেই আমরা বলি ইকোটোন। সো দিস পার্টিকুলার এরিয়া ইজ নোন অ্যাজ ইকোটোন। এবার দিস আর দ্য রিচ ইন বায়োডাইভার্সিটি। কেন রিচ? তাহলে ডেফিনেটলি তোমরা ছবিটার থেকেই বুঝতে পারছো যে এই জায়গায় শুধু এ স্পিসিস আছে, এই জায়গায় শুধু বি স্পিসিস আছে, কিন্তু যে জায়গায় এ আর বি ওভারল্যাপ করছে সেখানে তুমি এ স্পিসিসও পেতে পারো, বি স্পিসিসও পেতে পারো। তার মানে ডেফিনেটলি বায়োডাইভার্সিটি এই রিজিয়নের অনেক হাই। So they are rich in their biodiversity because they contain the species from both the adjacent ecosystem. আমি এইখানকার স্পিসিসও দেখতে পাচ্ছি, এইখানকার স্পিসিসও দেখতে পাচ্ছি, দুটো অ্যাডজাসেন্ট এরিয়ার স্পিসিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তার কারণ এই পার্টিকুলার রিজিয়নে দুটো ইকোসিস্টেম বলতে পারো বা দুটো কমিউনিটি বলতে পারো, তারা কি করছে? ওভারল্যাপ করছে। As well as unique species that are adapted to the mixed condition. শুধু তাই নয়, এখানে ধরো এমন কিছু নতুন স্পিসিসও তৈরি হতে পারে, ধরো B1, A1, B1, যারা শুধুমাত্র এই এরিয়াটার জন্যই তৈরি হয়েছে, এই এরিয়াটাতেই নিজেদের অ্যাডপ্ট করে এরকম কিছু নতুন স্পিসিস তৈরি হয়েছে। তাহলে এই ট্রানজিশনাল জোনটাকেই আমরা বলি ইকোটোন। তাহলে ইকোটোন হলো এমন একটা ট্রানজিশনাল জোন যেখানে দুটো কমিউনিটি একজন আরেকজনের সঙ্গে ওভারল্যাপ করছে, এবং ওভারল্যাপ করার জন্য এই জায়গায় বায়োডাইভার্সিটি ভীষণভাবে হাই। এই জোনটাকেই আমরা বলি ইকোটোন। ঠিক আছে, নেক্সট আমি এক্সাম্পলটা আমি একটু পরে আসছি। নেক্সট ইকোসিস্টেম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু তাহলে বলে নিই, একটু আগের স্লাইডটায় আমি আরেকবার যাই। এই ইকোটোন রিজিয়নটা কিন্তু ভীষণ ভাইটাল একটা রিজিয়ন। কেন ইকোটোন রিজিয়নটা একটু ভাইটাল রিজিয়ন? তার কারণ আমি একটু আগেই বললাম যে ইকোটোন রিজিয়নে সবসময় কিন্তু ডাইভার্সিটি ভীষণ হাই থাকে, পপুলেশন ডেন্সিটি ভীষণ হাই থাকে।
তাহলে কোনো একটা এরিয়াতে যদি পপুলেশন ডেনসিটি হাই থাকে তাহলে সেখানে সবসময় কি হবে, কম্পিটিশন হাই হবে। আর যেখানে কম্পিটিশন হাই হয় প্রত্যেকটা স্পিসিস সবসময় চায় সেই জায়গার থেকে অন্য জায়গায় বেরিয়ে যেতে। কেন? কম্পিটিশন হাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইকোসিস্টেম রিজিয়ানটায়, ইকোসিস্টেম রিজিয়ানের ট্রানজিশনাল জোন, সেখানে ইকোসিস্টেম রিজিয়ানে অনেক রকমের স্পিসিস থাকছে। অনেক রকমের স্পিসিস থাকার জন্য এই পার্টিকুলার রিজিয়ানে কম্পিটিশন খুব হাই, কিন্তু তা সত্ত্বেও স্পিসিসরা কিন্তু সবসময় এই পার্টিকুলার রিজিয়ানেই থাকতে চায়। এই পার্টিকুলার রিজিয়ানে ডেনসিটি হাই, ডাইভার্সিটি হাই, কম্পিটিশন হাই, কিন্তু তা থাকা সত্ত্বেও স্পিসিসরা কিন্তু এই রিজিয়ান ছেড়ে বেরিয়ে যেতে চায় না। তার কারণ কি হতে পারে? তার কারণ হচ্ছে সুযোগ সুবিধা। যারা এই এরিয়াতে রয়েছে তারা প্রয়োজনে এই দিকের রিসোর্সকেও ইউটিলাইজ করতে পারছে, এই দিকের রিসোর্সকেও ইউটিলাইজ করতে পারছে। তাহলে দুটো এরিয়ার রিসোর্সকেই তারা ইউটিলাইজ করতে পারছে। তার জন্য কম্পিটিশন হাই হলেও প্রত্যেকটা স্পিসিস এই ইকোটোন রিজিয়ানটাকে কি করে, প্রেফার করে। দেখবে কোনো একটা শহর অঞ্চলে, ঠিক আছে, কোনো একটা সিটি, সেখানে সবসময় কিন্তু পপুলেশন ডেনসিটি অনেক বেশি, প্রচুর লোক, সেখানে ভিড়। কিন্তু তার থেকে যদি তুমি একটু গ্রামের দিকে চলে যাও দেখবে পপুলেশন ডেনসিটি কিন্তু কম। কিন্তু পপুলেশন ডেনসিটি কোনো একটা সিটিতে বেশি হলেও সেখানে ধরো খাবার দাবারের দাম বেশি, তুমি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে চাও তার রেন্ট বেশি, কিন্তু তার সত্ত্বেও স্পিসিসরা কিন্তু সেই জায়গায় থাকতে চাইছে। তার কারণ সেখানে সুযোগ সুবিধা, রিসোর্স, অনেক রকমের রিসোর্স তাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। ঠিক তেমন ইকোটোন রিজিয়ান যেহেতু দুটো স্পিসিসের একটা ট্রানজিশনাল জোন, এবং এই ট্রানজিশনাল জোনের জন্য এই পার্টিকুলার রিজিয়ানে ডাইভার্সিটি বেশি, ডেনসিটি বেশি, কম্পিটিশন বেশি, কিন্তু তা সত্ত্বেও স্পিসিসরা কিন্তু এই রিজিয়ান ছেড়ে মাইগ্রেট করতে খুব একটা চায় না। তো এই কনসেপ্টটা, যদিও এটা আমরা আবার ইকোসিস্টেমে যখন আমরা ডিটেলে পড়বো এই কনসেপ্টটা আবার আসবে, আমি জাস্ট একটু এখানে বলে দিলাম, পরে আবার আমরা আর একটু ডিটেলে এই ইকোটোন রিজিয়ান সম্পর্কে আলোচনা করব। চলো নেক্সট স্লাইডে যাই। পরেরটা, অনেকগুলো পপুলেশন মিলে যেমন কমিউনিটি তৈরি হয়েছিল, অনেকগুলো কমিউনিটি মিলে তৈরি হয়, দ্যাটস দ্য ইকোসিস্টেম। It is a sum total of interacting biotic and abiotic factor that are capable of independent existence. তার মানে কোনো একটা এরিয়া যেখানে লিভিং অর্গানিজম, নন লিভিং অর্গানিজম একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে এবং এক জায়গায় রয়েছে, সেই সিস্টেমটাকেই আমরা বলি দ্যাটস দ্য ইকোসিস্টেম। অনেকগুলো ইকোসিস্টেম মিলে তৈরি হয় বায়োম। Biome represents the large sized ecosystem determined by specific, very important, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, represented by specific climate, ঠিক আছে, and having a unique flora, এটা ফ্লোরা হবে, হ্যাঁ একটু ইয়ে আছে, FL আর ওটা জয়েন করে গেছে, হ্যাভিং আ স্পেসিফিক ফ্লোরা অ্যান্ড ফনা, যেমন ধরো টুন্ড্রা বায়োম, গ্রাসল্যান্ড বায়োম। তাহলে এরকম অনেকগুলো ইকোসিস্টেম মিলে তৈরি হয় বায়োম, এবং আমি বলেছিলাম এরকম অনেকগুলো বায়োম মিলে আলটিমেটলি তৈরি হয় বায়োস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ার হচ্ছে এনি পার্ট অফ দ্য আর্থ ওয়্যার লিভিং বিংস lives is biosphere. It involves atmosphere, hydrosphere, lithosphere, এই সবগুলোই হলো বায়োস্ফিয়ারের পার্ট। তাহলে বায়োস্ফিয়ার জিনিসটা কি? বায়োস্ফিয়ার হচ্ছে অনেকগুলো বায়োম মিলে তৈরি হয় বায়োস্ফিয়ার, এবং যেখানে লাইফ পসিবল, দ্যাটস দ্য বায়োস্ফিয়ার। চলো নেক্সট স্লাইডে আমরা যাই।
আমি বায়োমসের কথা বলছিলাম। বায়োমসের মধ্যে তোমাদের এই ছবিটা একটু দেখে রাখো। এই ছবিটা এনসিইআরটিরই একটা ডায়াগ্রাম। এখানে কিছু মেজর বায়োমের কথা বলা হয়েছে। কটা বায়োমের কথা বলা হয়েছে? এখানে 6 রকম বায়োমের কথা বলা হয়েছে। ডেজার্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, ট্রপিক্যাল ফরেস্ট বায়োম, টেম্পারেট ফরেস্ট বায়োম, কনিফেরাস বায়োম, আর্কটিক অ্যান্ড অ্যালপাইন টুন্ড্রা বায়োম। তাহলে প্রত্যেকটা বায়োম তার সাইজ এখানে রিপ্রেজেন্ট করা আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে টেম্পারেচার আর রেনফলের একটা গ্রাফ হিসাবে তোমাদের এনসিইআরটিতে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে এত রকমের বায়োম পসিবল, 6 রকমের বায়োম পসিবল। এবার এখান থেকে আমাদের প্রত্যেকটা বায়োমের জাস্ট একটু নাম পড়ে রাখতে হবে এবং সেই বায়োমের আন্ডারে কি কি প্লান্ট আর অ্যানিমাল রয়েছে শুধু কয়েকটা এক্সাম্পল পড়ে রাখতে হবে। আমি একটা স্কিম্যাটিক করে দিয়েছি, দেখো, রাইট। সো এটা একটা ট্যাবুলার ফর্মে একটু রিপ্রেজেন্টেশনটা রয়েছে। দেখো এখানে দেওয়া আছে দ্যাট ইজ দ্য নেম অফ বায়োম, ডেজার্ট বায়োম, তুন্দ্রা বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, ট্রপিক্যাল ফরেস্ট বায়োম, টেম্পারেট বায়োম অ্যান্ড কনিফেরাস বায়োম। এবং তার আন্ডারে ডমিনেন্ট ফ্লোরা, সেই বায়োমে কি কি ধরনের ফ্লোরা আমরা দেখতে পাই এবং কি কি ধরনের ফনা আমরা দেখতে পাই। দেখো ডেজার্ট বায়োমে ফোনিক্স, ফোনিক্স মানে হচ্ছে খেজুর, অ্যাকাশিয়া, অ্যাকাশিয়া হচ্ছে বাবলা, প্রোসোপিস, এটা তোমরা আবার ওই কনজারভেশন চ্যাপ্টারে গিয়ে পড়বে, ট্যামারিক্স, ডমিনেন্ট ফনা ক্যাঙ্গারু র্যাট, র্যাটেল স্নেক ক্যামেল। তুন্দ্রা বায়োমে মস, লাইকেন, বার্চ, বেটুলা, রোডোডেনড্রন। ফনার মধ্যে আর্টিক ফক্স, রেনডিয়ার, স্নো আউল, পোলার বিয়ার। গ্রাসল্যান্ড বায়োমে ডিফারেন্ট টাইপস অফ গ্রাসেস, কিছু অ্যানুয়াল গ্রাস, পেরিনিয়াল গ্রাস। ফনার মধ্যে অ্যান্টিলোপ, পুমা, বাইসন, ডিয়ার, স্নেক এবং প্রেডিয়ার্স ডগ। ট্রপিক্যাল ফরেস্ট বায়োমে শাল, তেন্ডু, টিক, টিক মানে সেগুন, স্যান্ডেলউড, চন্দন, রাবার, ফার্ন এবং অর্কিড। ডমিনেন্ট ফনার মধ্যে লায়ন, টাইগার, লেপার্ড, এলিফ্যান্ট, ডিয়ার, স্নেক এবং ট্রি প্রাইমেটস। ট্রি প্রাইমেট যার যে সমস্ত প্রাইমেটসরা, ওই ধরো বাদর গোছের যে সমস্ত অ্যানিমালরা, প্রাইমেটস, ট্রি প্রাইমেটস। টেম্পারেট বায়োমের মধ্যে ওক, টেম্পারেট বায়োমে ফ্লোরার মধ্যে ওক, ম্যাপেল, ফার, স্প্রুস। আর ফনার মধ্যে ফক্স, ডিয়ার, র্যাবিট, ফ্রগ। কনিফেরাস বায়োম, কনিফেরাস বায়োম, কনিফার, ইট ইজ এ জিমনোস্পার্ম। তাহলে এই বায়োমে মোস্টলি জিমনোস্পার্ম থাকে, তার সঙ্গে মস আর ফার্ন, এবং ডমিনেন্ট ফনার মধ্যে ডিয়ার, র্যাবিট, এলস, ইনসেক্টস অ্যান্ড স্নেকস। তাহলে টোটাল এই জায়গার থেকে বায়োমগুলোর নাম তোমাদের জানতে হবে এবং সেই বায়োমে কি কি অ্যানিমালস আর কি কি প্লান্টস রয়েছে তোমাদের একটু পড়ে রাখতে হবে। নেক্সট, ব্রাঞ্চেস অফ ইকোলজি। ইকোলজির ব্রাঞ্চেসগুলো কি কি? ইকোলজির আমরা অনেক রকমের ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে দুটো ব্রাঞ্চ সম্পর্কে আমাদের একটু ডিটেলে পড়তে হবে। একটা ব্রাঞ্চকে আমরা বলি অট ইকোলজি, একটা ব্রাঞ্চকে আমরা বলি সিন ইকোলজি। অট ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। কাকে বলে অট ইকোলজি? অট ইকোলজি দেখো বলেছে ইট ইজ দ্য স্টাডি অফ হাউ আ সিঙ্গেল স্পিসিস অর ইন্ডিভিজুয়াল অর্গানিজম focusing on the interaction between the individual organism with its environment. তাহলে অট ইকোলজি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে আমরা কার সঙ্গে ডিল করি, যে একটা অর্গানিজম বাকি অর্গানিজমসগুলোর সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে এখানে একটা অর্গানিজম আমি ধরে নিলাম, ধরো সাপোজ ধরো এখানে অর্গানিজমটা হচ্ছে এ অর্গানিজম, এ অর্গানিজম একটা সিঙ্গেল অর্গানিজম। সে বাকি অর্গানিজমসগুলো, ধরো বি আছে, সি আছে, ডি আছে, এনভায়রনমেন্ট হতে পারে, তাহলে বাকি অর্গানিজমসের সঙ্গে একটা অর্গানিজম কিভাবে ডিল করছে
সেই স্টাডিটাকেই আমরা বলি অটিকোলজি। যেমন অ্যাজ পার এক্সাম্পল আমি যদি রয়্যাল বেঙ্গল টাইগারের কথা ভাবি, রয়্যাল বেঙ্গল টাইগার একটা সিঙ্গেল গ্রুপ, ঠিক আছে, একটা স্পিসিস। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে একটা ফরেস্টে থাকে, কিভাবে সে খায়, কিভাবে সে রিপ্রোডিউস করে, কিভাবে সে অন্য স্পিসিসের সঙ্গে ডিল করে, মানে কিভাবে সে শিকার করে, আমি শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নিয়েই পড়ছি, অন্য কারোর সম্পর্কে পড়ছি না। তাহলে একটা সিঙ্গেল অর্গানিজমের ওপর যদি ফোকাস করে আমরা তার ইকোলজিটাকে যদি পড়ি, তাহলেই সেটাকে আমরা কি বলবো, সেটাকেই আমরা বলবো অটিকোলজি। নেক্সট, সিন ইকোলজি। সিন ইকোলজি মানে কি? ইট ইজ আ স্টাডি অফ এন্টায়ার ইকোলজিক্যাল কমিউনিটি ফোকাসিং অন দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট স্পিসিস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ দ্য এনভায়রনমেন্ট। দেখো, আগেরটায় আমি কি দেখেছিলাম? আগেরটায় আমি অটিকোলজিতে দেখেছিলাম একটা স্পিসিস এ সে বাকি স্পিসিসগুলোর সঙ্গে কিভাবে ডিল করেছিল, সেটাই অটিকোলজি। এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব একটা স্পিসিস নয়, কোনো একটা ডেফিনিট এরিয়াতে যে কটা স্পিসিস রয়েছে প্রত্যেকের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। ইট ইজ আ স্টাডি অফ দ্য এন্টায়ার ইকোলজিক্যাল কমিউনিটি। একটা এন্টায়ার ইকোলজিক্যাল কমিউনিটি প্রত্যেকের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। দেখো, বাই ডাইরেকশনাল সব জায়গায় অ্যারো দেওয়া আছে, এবং সে এনভায়রনমেন্টের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। এক্সাম্পল দেখো দেওয়া আছে, দ্য স্টাডিং হাউ দ্য হোল টাইগার কমিউনিটি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ফরেস্ট। একটা ফরেস্টে শুধু কি একটাই রয়্যাল বেঙ্গল টাইগার আছে? না, অন্যান্য টাইগার কমিউনিটিসগুলো রয়েছে। শুধু কি টাইগার কমিউনিটি রয়েছে? ডিয়ার আছে, অন্যান্য অ্যানিমাল রয়েছে। তাহলে টোটাল অ্যানিমাল কমিউনিটি তারা ফরেস্টের সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করছে এবং নিজেদের মধ্যে কিভাবে রিঅ্যাক্ট করছে, পুরোটাকে যদি আমরা স্টাডি করি, দেন ইট ইজ নোন অ্যাজ দ্য সিন ইকোলজি। এখান থেকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অটিকোলজি এবং সিন ইকোলজি, এবং অটিকোলজি এবং সিন ইকোলজির মধ্যে ডিফারেন্স কিন্তু তোমরা একটু তৈরি করে রাখবে। আরও কিছু ব্রাঞ্চেসের কথা এখানে ছোট ছোট করে বলা আছে, ওই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, আরোগুলো জাস্ট একবার একটু দেখে নাও। প্রথম হচ্ছে অ্যাপ্লাইড ইকোলজি। অ্যাপ্লাইড ইকোলজি জিনিসটা কি? অ্যাপ্লাইড ইকোলজি হচ্ছে যে ধরো এই যে ইকোলজি সম্পর্কে এত কিছু আমরা পড়লাম, এই যে আমরা পপুলেশন পড়লাম, কমিউনিটি পড়লাম, ইকোসিস্টেম পড়লাম, এই নলেজটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং। তাহলে অ্যাপ্লাইড ইকোলজি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটা কি করে, ইকোলজির যে নলেজ, থিওরিটিক্যাল নলেজ, সেটার অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব সেটাকে নিয়ে ডিল করে। দেন ইট ইজ নোন অ্যাজ আ অ্যাপ্লাইড ইকোলজি। দেখো, স্টাডিজ রিলেটেড টু এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট, ফরেস্ট কনজারভেশন, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, সয়েল ইরোশন ম্যানেজমেন্ট, এই সমস্তগুলোকে নিয়ে ডিল করে যে ব্রাঞ্চ, দেন ইট ইজ নোন অ্যাজ আ অ্যাপ্লাইড ইকোলজি। নেক্সট, জেন ইকোলজি। It is a study of ecological adaptation in relation to the genetic variability. কোনো একটা স্পিসিস এনভায়রনমেন্টের সঙ্গে কিভাবে নিজেকে অ্যাডপ্ট করছে, অ্যাডাপ্ট করতে গিয়ে তাদের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ আনতে হয়েছে, জিন লেভেলে কি কি চেঞ্জ আনতে হয়েছে, সেটাকে নিয়ে স্টাডি করাকে বলা হয় জেন ইকোলজি। পেডোলজি। পেডোলজি মানে হচ্ছে সয়েল নিয়ে ডিসকাশন, দ্য স্টাডি অ্যাবাউট দ্য সয়েল। কোন এরিয়ার সয়েল কেমন, টেক্সচার কেমন, সয়েলের কি কি লেয়ার আছে, এই সমস্ত কিছু নিয়ে ডিল করাকে বলা হয় পেডোলজি। অ্যান্ড ইথোলজি, ভেরি ইম্পর্টেন্ট, একটা খুব ইন্টারেস্টিং ব্রাঞ্চ, দ্যাটস দ্য ইথোলজি। ইথোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ অ্যানিমেল বিহেভিয়ার। প্রত্যেকটা অ্যানিমেলের কিছু স্পেসিফিক বিহেভিয়ার আছে, যেটা অন্য অ্যানিমেলের থেকে আর একটা অ্যানিমেলকে, মানে একটা অ্যানিমেল থেকে আর একটা অ্যানিমেলকে আলাদা করে। সো দিস ইজ আ ব্রাঞ্চ অফ বায়োলজি, যেটা ওই বিহেভিয়ার, প্রত্যেকটা অ্যানিমেলের বিহেভিয়ার নিয়ে ডিসকাস করে। বিহেভিয়ার বলতে কি, আমি একটু ছোট্ট এক্সাম্পল বলি। যেমন ধরো, প্রত্যেকটা অ্যানিমেল যখন শিকার করে, প্রত্যেকটা অ্যানিমেলের শিকার করার টেকনিক কিন্তু আলাদা আলাদা।
তাহলে ধরো তুমি শুধু এটাকে নিয়েই ডিসকাস করছো যে কিভাবে একটা লেপার্ড শিকার করছে, সো দ্যাটস দ্য ইথোলজি, তুমি লেপার্ডের ইথোলজি নিয়ে করছো, ঠিক আছে। তাহলে যে কোনো অ্যানিমালের বিহেভিয়ার নিয়ে স্টাডি করাকেই আমরা বলি ইথোলজি। নেক্সট তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে একটা টপিক ছিল, দ্যাটস দ্য এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি, মিনিং অফ এনভায়রনমেন্ট, এই ওয়ার্ডটাই ছিল। দেখো লেখা আছে, দ্য টার্ম এনভায়রনমেন্ট রেফার্স টু এভরিথিং দ্যাট সারাউন্ডস অ্যান অর্গানিজম ইনক্লুডিং বোথ লিভিং অ্যান্ড নন লিভিং কম্পোনেন্ট। একটা অর্গানিজম তার চারিপাশে যা যা আছে, সেটা লিভিং অর্গানিজম হতে পারে, নন লিভিং অর্গানিজম হতে পারে, সবগুলোকেই একসঙ্গে আমরা বলবো সেই অর্গানিজমের এনভায়রনমেন্ট। এবার এই এনভায়রনমেন্টের দুটো কম্পোনেন্ট আছে, এক হতে পারে একটা এনভায়রনমেন্টের মধ্যে তার বায়োটিক কম্পোনেন্টস কিছু আছে, আর হতে পারে কি একটা এনভায়রনমেন্টের অ্যাবায়োটিক কম্পোনেন্টস আছে। বায়োটিক কম্পোনেন্টস মানে লিভিং কম্পোনেন্টস, অ্যাবায়োটিক কম্পোনেন্টস মানে দ্যাটস দ্য নন লিভিং কম্পোনেন্টস। তাহলে লিভিং আর নন লিভিং কম্পোনেন্টস দুটো মিলে তৈরি হয় এনভায়রনমেন্ট। নেক্সট, এনভায়রনমেন্ট পড়তে গিয়ে আমাদের দুটো টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। একটা টার্মকে আমরা বলি ওয়েদার, একটা টার্মকে আমরা বলি ক্লাইমেট। ছোটবেলাও তোমরা পড়েছিলে ওয়েদার আর ক্লাইমেট, ওয়েদার আর ক্লাইমেটের ডিফারেন্স। আমি একটুখানি জাস্ট বলে দিই যে ওয়েদার মানে কি। ওয়েদার হচ্ছে ইট ইজ আ শর্ট টার্ম প্রপার্টি অফ দ্য অ্যাটমসফিয়ার। It changes place to place, time to time, and has relatively less impact on flora and fauna of a particular place. কোনো একটা এরিয়ায় অ্যাটমসফিয়ারের যে তাৎক্ষণিক পরিবর্তন, সেটাকেই আমরা বলি দ্যাটস দ্য ওয়েদার। ওয়েদার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এখন ধরো বৃষ্টি আছে, কিছুক্ষণ পরেই রোদ উঠে গেল, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দিস ইজ দ্য ওয়েদার। এবার এই ওয়েদারের সঙ্গে ক্লাইমেটটা কোন জায়গায় আলাদা? ওয়েদারের সঙ্গে ক্লাইমেটটা আলাদা হচ্ছে যে ধরো কোনো একটা এরিয়াতে বহু বছরের ওয়েদারের যে একটা রিপোর্ট, একটা অ্যাভারেজ একটা রিপোর্ট, সেটাকেই আমরা বলি সেই এরিয়ার ক্লাইমেট। ইট ইজ অ্যান অ্যানাদার কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট দ্যাট রেফার্স টু, খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা দেখো লেখা আছে, দ্যাট রেফার্স টু অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন ইন আ রিজিয়ন ওভার এ লং পিরিয়ড অফ টাইম। কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে লং পিরিয়ড অফ টাইম, দেখো 30 অর মোর, 30 বছর বা তার থেকেও বেশি সময় ধরে কোনো একটা এরিয়াতে যদি একই ধরনের ওয়েদার থাকে, তার টোটাল সামেশনকেই আমরা ডিটারমাইন করি সেই এরিয়ার ক্লাইমেট হিসাবে। ঠিক আছে? নেক্সট, climate determines the flora and fauna of the particular place. যেমন ধরো তুমি এখন এখান থেকে ধরো তুন্দ্রা রিজিয়নে চলে গেলে, পোলে চলে গেলে, একদম সাউথ পোল বা নর্থ পোলে ধরো চলে গেলে, সেখানকার ভেজিটেশন কেমন হবে সেটা কিন্তু সেইখানকার ক্লাইমেটটা কন্ট্রোল করে। তুমি ডেজার্টে চলে গেলে, ডেজার্ট বায়োমে চলে গেলে, সেইখানকার ভেজিটেশন কেমন হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে সেখানকার ক্লাইমেটিক কন্ডিশনটা কন্ট্রোল করে। কেন? তার কারণ বহু বছর, 30 বা তার বেশি বহু বছর ধরে সেখানে একই টাইপের ওয়েদার রয়ে গেছে। এবার ক্লাইমেট দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি ম্যাক্রো ক্লাইমেট, একটাকে আমরা বলি মাইক্রো ক্লাইমেট। ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ক্লাইমেট, এই দুটোর মধ্যে ডিফারেন্স আসতে পারে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্রো ক্লাইমেট অ্যান্ড দ্য মাইক্রো ক্লাইমেট আমি বোঝাচ্ছি।
আগে একটু দেখে নাও ম্যাক্রো ক্লাইমেট কি। এ ম্যাক্রো ক্লাইমেট ইজ দ্য প্রিভেলিং ক্লাইমেট অফ এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া such as continent or country defined by a broad factor like temperature, precipitation and wind pattern. আমাদের চারিপাশের যে ক্লাইমেটিক কন্ডিশন, যেই ক্লাইমেটিক কন্ডিশনের সঙ্গে ডাইরেক্টলি আমরা ডিল করছি, বা ধরো একটা কান্ট্রির ক্লাইমেটিক কন্ডিশন, ধরো তুমি সুইডেন চলে গেছো, সুইডেনের কিন্তু একটা ডেফিনিট ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে, সেটাই হলো সুইডেনের ম্যাক্রো ক্লাইমেট। তাহলে একটা ভাস্ট একটা ক্লাইমেটিক কন্ডিশন যার আন্ডারে কোনো একটা অর্গানিজম রয়েছে, সেটাকেই বলা হয় দ্যাট ইজ দ্য ম্যাক্রো ক্লাইমেট। আমি আরেকটু ডিটেলে বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে মাইক্রো ক্লাইমেট। জিনিসটা কি? মাইক্রো ক্লাইমেট হচ্ছে ইট ইজ দ্য ক্লাইমেট অফ এ স্মল লোকালাইজড এরিয়া। খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা 2 হবে। এরিয়া দ্যাট ডিফার ফ্রম দ্য ব্রড ক্লাইমেট ইজ নোন অ্যাজ মাইক্রো ক্লাইমেট। বুঝে নাও, ধরো একটা ফরেস্টে একটা ট্রি আছে, গাছ আছে, তাহলে এই গাছটার ক্লাইমেট বলতে আমরা কি বুঝি? এই গাছটার ক্লাইমেট বলতে আমরা বুঝি এই গাছটার সারাউন্ডিং যে জায়গাটা, যে জায়গার থেকে গাছটা তার সারভাইভালের জন্য জিনিসপত্র দেওয়া নেওয়া করে। কি করে? ধরো গাছটা, এটা রুট, মাটির থেকে সে জল টানলো, সে মাটির থেকে জলের সঙ্গে জলও টেনেছে, তার সঙ্গে কিছু মিনারেলসও টেনেছে। সে অ্যাটমসফিয়ার থেকে কি টেনেছে? অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিয়েছে। নেক্সট, অ্যাটমসফিয়ার থেকে সে লাইট এনার্জিকে নিয়েছে। অ্যাটমসফিয়ারে কি ছেড়েছে? অ্যাটমসফিয়ারে সে অক্সিজেন ছেড়েছে, অ্যাটমসফিয়ারে সে ওয়াটার ভেপার ছেড়েছে, তাহলে এই গাছটার এই যে পেরিফেরি, চারিদিকের এই যে এরিয়াটা, যেখান থেকে গাছটা কিছু জিনিস নিচ্ছে আবার কিছু জিনিস ফিরিয়ে দিচ্ছে, এই টোটালটাকেই আমরা বলি দ্যাটস দ্য ম্যাক্রো ক্লাইমেট। ম্যাক্রো ক্লাইমেট। এবার ধরো এই গাছটার নিচে, গাছটার ছায়ায় ধরো আর একটা ছোট গাছ গজিয়ে উঠেছে, একটা ছোট গাছ এই গাছটার একেবারে নিচে তৈরি হয়েছে। তাহলে ক্লাইমেট মানে কি বললাম? ক্লাইমেট মানে আমরা বললাম তার আশেপাশের যে এরিয়া, যে এরিয়াটার থেকে সে কি করে? জিনিসপত্র নেয়, আবার এই এরিয়াটাতে জিনিসপত্র ছাড়ে, মানে যার সঙ্গে যে এরিয়াতে সে ইন্টারঅ্যাক্ট করে সেটাই তার এনভায়রনমেন্ট বা সেটাই তার ক্লাইমেট। তাহলে ধরো এই পার্টিকুলার গাছটার তার পেরিফেরি কত ছোট, কেন? তার রুটও ছোট, লিফও ছোট, সাইজও ছোট। এবার চিন্তা করো গাছটার যা ক্লাইমেটিক কন্ডিশন, যে এনভায়রনমেন্টের সঙ্গে এই বড় গাছটা ডিল করছে, এই ছোট গাছটা কিন্তু সেই এনভায়রনমেন্টের সঙ্গে ডিল করছে না। কেন ডিল করছে না? তার কারণ দেখো, যেহেতু এই গাছটা বড় গাছটার ছায়ায় তৈরি হয়েছে, তার মানে বড় গাছটা যত পরিমাণে লাইট পাবে, ছোট গাছটা ঠিক তত পরিমাণে লাইট পাচ্ছে না, কারণ সে সবসময় ছায়ায় রয়েছে। নেক্সট, বড় গাছের রুটটা অনেক ডেভেলপড,
সে অনেক বেশি বেশি জল টেনে নিতে পারছে, কিন্তু ছোট গাছের রুটটা খুব ছোট, সে অতটা জল টানতে পারছে না। ম্যাক্সিমাম জলটাই বড় গাছটা টেনে নিচ্ছে, যার জন্য জল থাকা সত্ত্বেও এ কিন্তু জলকষ্টে ভুগছে, সোজা কথায়। নেক্সট, এর এনভায়রনমেন্টে, ছোট গাছের এনভায়রনমেন্টে অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে। কেন? তার কারণ সে বড় গাছটার নিচে গজিয়েছে। বড় গাছটা যে অক্সিজেন ছাড়ছে সেটা তার এই ছোট গাছটার পেরিফেরিতে রয়েছে। তার মানে বড় গাছের এনভায়রনমেন্ট আর এই ছোট গাছের এনভায়রনমেন্টাল কন্ডিশন সেটা কিন্তু পুরোটাই আলাদা। এই ছোট গাছের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন সেটাকেই আমরা বলি মাইক্রো ক্লাইমেট। তাহলে মাইক্রো ক্লাইমেটকে আমরা বলতেই পারি ইট ইজ আ স্মল এনভায়রনমেন্টাল পকেট, একটা ছোট্ট এরিয়া যেখানকার ক্লাইমেটিক কন্ডিশন ম্যাক্রো ক্লাইমেটের থেকে সম্পূর্ণরূপে আলাদা। সেই ছোট্ট এরিয়াটাকেই আমরা কি বলি? মাইক্রো ক্লাইমেট বলি। বাড়িতে দেখবে, ধরো একটা বাগান রয়েছে, বাগানের একটা দিকে সূর্যের আলো পড়ে আর একটা দিকে সূর্যের আলো পড়ে না। তাহলে যেদিকে সূর্যের আলো পড়ছে সেই দিকের গাছপালাগুলো যেরকম হচ্ছে, নিশ্চয়ই ঠিক তার পাশে যেদিকে সূর্যের আলো পড়ছে না, সারা জায়গাটা সারাদিনই কোনো মানে সূর্যের আলো পাচ্ছে না, সারা বছরই সূর্যের আলো পাচ্ছে না, সেই দিকের দেখবে গাছপালার ক্যারেক্টার আলাদা। যেখানে রোদ পাচ্ছে সেই জায়গাটা খুব ব্রাইট, কিন্তু যেখানে রোদ পাচ্ছে না সেই জায়গাটা ভীষণ স্যাঁতস্যাঁতে। তার মানে একটা গার্ডেনের মধ্যেও কিন্তু দেখো দুটো আলাদা আলাদা ক্লাইমেটিক জোন তৈরি হয়েছে। তাহলে একটা বড় ক্লাইমেটের মধ্যে এই যে ছোট ছোট ক্লাইমেটিক পকেট তৈরি হচ্ছে, এই পকেটগুলোকেই আমরা বলি মাইক্রো ক্লাইমেট। তাহলে এখান থেকে অবশ্যই ম্যাক্রো আর মাইক্রো ক্লাইমেট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি হতে পারে? ধরো একটা ফরেস্ট আছে, অ্যামাজন রেন ফরেস্ট। অ্যামাজন রেন ফরেস্টে যে বড় বড় গাছগুলো রয়েছে, লম্বা লম্বা গাছগুলো, তারা যে ক্লাইমেটটাকে ফেস করছে, দ্যাটস দ্য ম্যাক্রো ক্লাইমেট। কেন? তার কারণ ডেফিনেটলি সূর্যের আলো নিচ্ছে, ডাইরেক্টলি সূর্যের আলো পাচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, তারা ম্যাক্রো ক্লাইমেটের সঙ্গে ডিল করে। কিন্তু ধরো ওই বড় গাছগুলোর ছায়ায় অ্যামাজনের দেখবে ফরেস্ট বেডে প্রচুর গাছ তৈরি হয়, বিভিন্ন ধরনের শ্রাবস তৈরি হয়, গুল্ম জাতীয় গাছ তৈরি হয়, যারা ওই বড় গাছগুলোর নিচে ছায়ায় তৈরি হয়। তারা কিন্তু সারা বছর প্রায় আলো পায় না বললেই চলে, কারণ বড় গাছগুলোর ক্যানোপিগুলো এতই বড়, সেগুলো একটার সঙ্গে আর একটা লেগে নিচে আলো ঢুকতে দেয় না। তাহলে ফরেস্ট বেডের যে গাছগুলো, সে যে ক্লাইমেটিক জোনটাকে ফেস করে, দ্যাটস দ্য মাইক্রো ক্লাইমেট। তাহলে একটা অ্যামাজন ফরেস্টের বড় গাছগুলো ম্যাক্রো ক্লাইমেটের সঙ্গে ডিল করে, তার নিচে যে ছোট গাছগুলো রয়েছে সেগুলো মাইক্রো ক্লাইমেটের সঙ্গে ডিল করে। তাহলে ম্যাক্রো ক্লাইমেট মাইক্রো ক্লাইমেটের ডিফারেন্স ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। আচ্ছা, তো নেক্সট টপিকে দেখো তোমাদের রয়েছে হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট জিনিসটা কি? হ্যাবিট্যাট হলো এমন একটা স্পেসিফিক এরিয়া, যেই এরিয়াতে কোনো একটা স্পিসিস বেঁচে থাকার জন্য যা যা ওই স্পিসিসটার দরকার, সমস্ত রিসোর্সগুলো সেই জায়গার থেকে সে পেতে পারে, এবং সেই জায়গার থেকে সেই রিসোর্সগুলো পায় বলেই সেই অর্গানিজমটা সেই এরিয়াতে থাকতে পারে। তাকেই আমরা বলি সেই অর্গানিজমের হ্যাবিট্যাট। তার মানে সোজা কথায় বলতে গেলে, যেমন ধরো তোমার বাড়ির একটা তোমার অ্যাড্রেস আছে, ঠিক তেমন একটা স্পিসিসের অ্যাড্রেস, একটা স্পিসিস কোথায় থাকে সেটাকেই বলা হয় তার হ্যাবিট্যাট। So the habitat is a specific area providing all the resources such as food, water, air and shelter needed by an organism to survive. তাহলে কোনো একটা অর্গানিজম যে জায়গায় থাকে সেই জায়গাটাকেই আমরা বলি সেই অর্গানিজমের হ্যাবিট্যাট। Plants and animals adapt themselves to a specific condition of their habitat.
ডেফিনেটলি যে কোনো অর্গানিজম যে জায়গায় থাকে সেখানে থাকার জন্য তাকে কিছু চেঞ্জেস করতে হয় ক্যারেক্টারের, এবং এই ক্যারেক্টারের চেঞ্জেসকেই আমরা বলি অ্যাডাপ্টেশন। ধরো তুমি বাড়িতে রয়েছো, তোমার বাড়ি তখন তোমার হ্যাবিট্যাট। এবার ধরো এরপরে তোমরা হোস্টেলে চলে গেলে, তোমরা হায়ার স্টাডি করতে গিয়ে বাইরে গেলে, সেখানে গিয়ে তোমাকে হোস্টেলে থাকতে হলো। তাহলে সেই সময়ের জন্য তোমার হোস্টেলটা হচ্ছে তোমার হ্যাবিট্যাট। এবার বাড়িতে থাকলে তুমি যেরকমভাবে থাকতে পারতে, নিশ্চয়ই হোস্টেলের লাইফ সেরকম নয়। তার মানে তোমাকে যদি হোস্টেলে থাকতে হয় তোমার নিজের ক্যারেক্টারের কিছু চেঞ্জ করতে হবে, হোস্টেলের এনভায়রনমেন্টের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে। তাহলে প্রত্যেকটা অর্গানিজম সে তার এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, আর এই এনভায়রনমেন্টটাই যেখানে অর্গানিজমটা থাকে সেটাই হলো তার হ্যাবিট্যাট। নেক্সট, যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল, ফরেস্ট হচ্ছে হ্যাবিট্যাট, ওশান হচ্ছে হ্যাবিট্যাট, পন্ড হচ্ছে হ্যাবিট্যাট। আর ইকোলজির যে ব্রাঞ্চ এই হ্যাবিট্যাটগুলোকে নিয়ে আলোচনা করে তাদেরই আমরা বলি হ্যাবিট্যাট ইকোলজি। কত রকমের হ্যাবিট্যাট হয় আমরা একটু দেখে নিই। এখানে একটা স্কিম্যাটিক ফর্মে দেওয়া আছে। হ্যাবিট্যাট অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট হতে পারে, টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাট হতে পারে। অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটের মধ্যে ফ্রেশ ওয়াটার, মেরিন, এস্টুয়ারাইন। এস্টুরাইন মানে কি? এস্টুরাইন মানে হচ্ছে খাড়ি অঞ্চল। খাড়ি, সুন্দরবনের খাড়ি অঞ্চলের তোমরা নাম শুনেছ, মানে এমন একটা এরিয়া যেখানে সল্ট ওয়াটার আর ফ্রেশ ওয়াটার, মিষ্টি জল এবং লবণাক্ত জল মেশে, সেই এরিয়াটাকে বলা হয় এস্টুরাইন এরিয়া। ঠিক আছে, এস্টুরাইন হ্যাবিট্যাট হতে পারে। টেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটের মধ্যে ফরেস্ট হ্যাবিট্যাট, গ্রাসল্যান্ড হ্যাবিট্যাট, ডেজার্ট হ্যাবিট্যাট, আরবান হ্যাবিট্যাট, রুরাল হ্যাবিট্যাট, টুন্ড্রা হ্যাবিট্যাট। বিভিন্ন রকম হ্যাবিট্যাট হতে পারে, বিভিন্ন রকম হ্যাবিট্যাটে লাইফ পসিবল, আর এটার সম্পর্কিত আলোচনাকেই আমরা বলি হ্যাবিট্যাট ইকোলজি। হ্যাবিট্যাট জেনারেলি দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি মোনোটাইপিক হ্যাবিট্যাট, একটাকে আমরা বলি পলিটাইপিক হ্যাবিট্যাট। মোনোটাইপিক হ্যাবিট্যাট কাকে বলে আগে একটু বুঝে নাও। মোনোটাইপিক হ্যাবিট্যাট মানে হচ্ছে ধরো একটা এরিয়া, সেই এরিয়াতে একটাই টাইপের স্পিসিস ডমিনেট করছে, সেই এরিয়াতে একটাই টাইপের স্পিসিসের প্রাচুর্যতা দেখা যাচ্ছে, সেই ধরনের হ্যাবিট্যাটকে আমরা বলি মোনোটাইপিক হ্যাবিট্যাট। A monotypic habitat is a specific defined environment where only a single species is dominated. A single species is dominated and they are sole representative of that particular habitat. সেই এরিয়ায় একটাই পার্টিকুলার স্পিসিস ডমিনেট করছে, সেই স্পিসিস ছাড়া অন্য কোনো স্পিসিসের অস্তিত্ব আমরা যদি সেখানে না পাই, তাহলে সেই ধরনের হ্যাবিট্যাটকে আমরা বলি মোনোটাইপিক হ্যাবিট্যাট। এখানে একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, মিসিসিপি রিভারে জেব্রা মাসলস, ঝিনুক। তো মিসিসিপি রিভার আর গ্রেট লেক এই এরিয়াগুলোতে এই একটাই টাইপের ঝিনুক দেখতে পাওয়া যায়, অন্য কোনো স্পিসিস পাওয়া যায় না। তোমরা যদি যাও সেখানে দেখবে সারা কোস্টাল রিজিয়ন ধরে এই জেব্রা মুসলসই খালি দেখতে পাওয়া যায়। তাহলে ডেফিনেটলি সেই হ্যাবিট্যাটটাকেই আমরা বলি দ্যাটস দ্য মোনোটাইপিক হ্যাবিট্যাট। ঠিক আছে, তাহলে মোনোটাইপিক হ্যাবিট্যাট মানে আমি আরেকবার বলে দিই, মোনোটাইপিক হ্যাবিট্যাট মানে কোনো একটা পার্টিকুলার এরিয়া, হ্যাবিট্যাট মানে অ্যাড্রেস, সেখানে যদি একটাই টাইপের স্পিসিস ফ্লারিশ করে, একটাই টাইপের স্পিসিস ডমিনেট করে, তাহলে সেই ধরনের হ্যাবিট্যাটকে আমরা বলি মোনোটাইপিক হ্যাবিট্যাট। অন দ্য কন্ট্রারি, নেক্সট হ্যাবিট্যাট যেটা রয়েছে সেটাকে আমরা বলি পলিটাইপিক হ্যাবিট্যাট। পলিটাইপিক হ্যাবিট্যাট মানে কি? পলিটাইপিক হ্যাবিট্যাট মানে হচ্ছে কোনো একটা স্পিসিস নয়, একাধিক স্পিসিস এক জায়গায় থাকতে পারে। খুব কমন এক্সাম্পল, ধরো যে কোনো তুমি যদি ট্রপিক্যাল রেন ফরেস্ট চলে যাও, অ্যামাজনে চলে গেছো তুমি, সেখানে কি একটাই স্পিসিস থাকে না, একই রকম গাছ থাকে না, হাজার রকমের গাছ আছে। একই ধরনের রেপটাইলস থাকে না, হাজার রকমের রেপটাইলস আছে। তাহলে একটা পার্টিকুলার এরিয়াতে যদি একের বেশি স্পিসিস থাকতে পারে, then it is known as the polytypic habitat. A polytypic habitat is a habitat that is not dominated by a single species. একটা স্পিসিস ডমিনেট করছে না, একের বেশি স্পিসিস একসঙ্গে সেখানে থাকছে, then it is known as
polytypic habitat. Example, tropical rainforest, which are the home to an incredibly diverse range of plants, animals and fungi. তো আমাদের এই পার্টটা এখানেই, হ্যাবিট্যাট পার্টটা এখানেই কমপ্লিট হলো। আমরা আজকের লেকচারটাকে এখানেই আমরা কমপ্লিট করছি। পরের ক্লাসে আমরা এর পরের থেকে আমরা স্টার্ট করব, যেটা হলো ইকোলজিক্যাল নিশে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।